আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। উগ্র ডানপন্থীদের উত্থান ঠেকাতে এবার জোট বাঁধতে শুরু করেছে ফ্রান্সের বামপন্থী ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট। দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনের আগে পরস্পরকে সমর্থন দিয়ে তাদের অনেক প্রার্থী নিজেদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নিয়েছেন। প্রথম দফা নির্বাচনে উগ্র ডানপন্থী নেত্রী মেরিন লাপেনের দল ভালো ফলাফল করার পর তাদের সরকার গঠন ঠেকাতে দ্বিতীয় দফায় বাম ও মধ্যপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এরপরই মঙ্গলবার অনেক প্রার্থী নিজেদের ভোটের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন। আগামী রোববার ফ্রান্সে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। জুন মাসে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে নিজের দল খারাপ ফলাফল করায় আগাম পার্লামেন্টের নির্বাচন ডাকেন প্রেসিডেন্ট ম্যাক্রো, কিন্তু তার ফল হয়েছে আরও খারাপ, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্সে উগ্র ডানপন্থীদের সরকার গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত রোববারের ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কট্টর ডানপন্থী মেরিন লাপেনের দল ন্যাশনাল র্যালি। প্রেসিডেন্টের দল রয়েছে তৃতীয় অবস্থানে। লাপেনের দল একই সাথে অভিবাসন বিরোধী ও ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত। দলটি আশা করছে দ্বিতীয় দফার ভোটে তার সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন নিশ্চিত করবে। প্যারিস থেকে আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে যেসব আসনে ৩ প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার আভাস ছিল সেসব আসন থেকে একজন করে সরে দাঁড়িয়েছেন। এর ফলে মধ্যপন্থী ও বামপন্থীরা একজোট হয়ে উগ্র ডানপন্থীদের ঠেকানোর বিষয়ে আশাবাদী হচ্ছে। তিনি জানান, নিজেদের নির্বাচনী মাঠের পরিবেশ বুঝে কোথাও ম্যাক্রো দলের প্রার্থী আবার কোথাও বামপন্থীরা পরস্পরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলাফল কতটা ইতিবাচক হবে সেটা রবিবারের ভোটের পরই বোঝা যাবে। গাজা উপত্যকার চারপাশ থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখা উচিত বলে মনে করেন রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন গাজার উপর থেকে ইসরায়েলি অবরোধ অবসান ও সেখানে মানবিক ত্রাণ পাঠাতে ভূমিকা রাখার জন্য। অধিবেশনে নেবেনজিয়া বলেন, গাজার উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ ছাড়াও ওয়াশিংটন গাজার উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের দাবি জানাতে পারে এবং সেখানে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের সুযোগ চাইতে পারে। জুলাই মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির আসন গ্রহণ করেছে রাশিয়া। দায়িত্ব গ্রহণের দিন উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন রুশ রাষ্ট্রদূত। গাজা নিয়ে আলোচনা চালু রাখা এবং সেখানে দ্রুত একটি যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে জোর দিয়েছে দেশটি। 2,30,00,000 মার্কিন ডলার ব্যয়ে গাজার উপকূলে যুক্তরাষ্ট্র অস্থায়ী সমুদ্র বন্দর নির্মাণ শুরু করলেও কয়েকদিন পরই সেটি ভেঙে ফেলা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকায় এ বন্দর দিয়ে কাজ চালানো সম্ভব হবে না, যে কারণে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ আবার কমে এসেছে। গাজা উপত্যকায় আরও 2 সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার এক সেনা কর্মকর্তা ও এক সৈনিকের মৃত্যুর কথা জানায় ইহুদিবাদী দেশটি। মধ্য গাজার নেতজারিম এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই 2 সেনা নিহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহতদের একজন ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মেজর। তিনি 8ম রিজার্ভ আর্মার্ড ব্রিগেডের কোম্পানি কমান্ডার ছিলেন। নিহত আরেক সেনা রিজার্ভ ফোর্সের মাস্টার সার্জেন্ট। এছাড়া আরও 2 সেনা গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে প্রতিরোধ সংগঠনগুলো বলছে, তাদের কয়েক দফা হামলায় ইসরায়েলের বেশ কিছু সেনা হতাহত এবং কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে। মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস যুদ্ধের 2টি ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে 2 জন হামাস যোদ্ধা একটি মার্কাবা ট্যাঙ্কের গায়ে বিস্ফোরক রেখে দৌড়ে পালিয়ে যান। কয়েক সেকেন্ড পর প্রচণ্ড বিস্ফোরণে ট্যাঙ্কটি ধ্বংস হয়। দ্বিতীয় ভিডিওতে একটি ট্যাঙ্কের উপর বসা এক ইসরায়েলি সেনাকে হত্যা করে হামাসের এক স্নাইপার যোদ্ধা। আল কাসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, রাফা শহরের পশ্চিম দিকের তাল আল সুলতান এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আমাদের যোদ্ধারা। গাজা সিটির সুজেইয়া এলাকায় আল কুদস ব্রিগেডসের সাথে এক যৌথ অভিযানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে 2 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে আল কাসাম। একই এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়া 14 ইসরায়েলি সেনার উপর টিপিজি শেলের হামলা চালানো হয়েছে। হামলায় সেনাদের বেশিরভাগই নিহত কিংবা আহত হয়েছে। সুজেইয়ায় দখলদার সেনাদের সাথে মুখোমুখি লড়াই হয়েছে আরেক দল হামাস যোদ্ধার। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সুজেইয়া এলাকায় একদল ইসরায়েলি সেনার উপর টিপিজি শেলের হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে,
মঙ্গলবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা শহর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউসার রকেট নিক্ষেপ করেছে তারা। এছাড়া জাল আল আলম সেনাঘাঁটি লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়েছে। হামলাটি সরাসরি টার্গেটে আঘাত এনেছে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গ্রুপ জানিয়েছে, ইসরায়েলের বন্দরনগরী হাইফার গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে তারা। মঙ্গলবার হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইরাকি মিলিশিয়াদের সাথে যৌথ অভিযানে এই হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। মিসাইলগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে বলে দাবি করেন এই মুখপাত্র। সাগরে 4টি জাহাজে হামলা চালানোর পরদিন ইসরায়েলি বন্দরনগরীতে হামলার কথা জানান হুতিরা। সংগঠনটি গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাশেম বলেছেন, যখন গাজার বাসিন্দাদের উপর ইসরায়েলি আগ্রাসন থামবে তখনই কেবল ইসরায়েলের উপর হিজবুল্লাহর আক্রমণ বন্ধ হবে। মঙ্গলবার তিনি এই যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে এই বক্তব্য দেন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাইদিনের খবরে বলা হয়েছে, জার্মান ফেডারেল গোয়েন্দা সংস্থা বিএনডির ডেপুটি ডিরেক্টর ওলে দিয়েলের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেছেন। লেবাননের আল আখবার পত্রিকার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমন এবং উভয় পক্ষকে পুনর্মাত্রায় একটি যুদ্ধে জড়িয়ে পড়া থেকে নিবৃত রাখতে হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করে জার্মান গোয়েন্দা কর্মকর্তা ওলে দিয়েল। কয়েকটি সূত্র জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় জার্মান গোয়েন্দা সংস্থা একটি উড়োজাহাজ লেবাননের রাজধানী বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করে। এর ফলে মনে করা হচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে জার্মানি। শেখ নাঈম কাশেম এদিন যেসব কথা বলেছেন, একই ধরনের বক্তব্য হিজবুল্লাহ নেতারা আগেও দিয়েছেন। সংগঠনটি বারবারই বলেছেন, গাজায় সহিংসতা বন্ধ হলে এবং যুদ্ধবিরতি কার্যকর হলে উত্তর ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলাও বন্ধ হবে। গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে তিনি জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। একই সাথে বলেছেন, গাজায় যুদ্ধ না থামলে হিজবুল্লাহ অস্ত্রবিরতি দেবে না। আল মাইদিন জানিয়েছে, হিজবুল্লাহর উপপ্রধানের সাথে জার্মানির গোয়েন্দা কর্মকর্তার এটি দ্বিতীয় বৈঠক। কয়েক মাস ধরেই হিজবুল্লাহর সাথে ইসরায়েলের উত্তেজনা কমাতে পশ্চিমা তৎপরতার অংশ হিসেবে এসব বৈঠক হচ্ছে। কয়েকদিন আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোক ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগেও গাজার যুদ্ধবিরতির প্রতি গুরুত্ব আরোপ করেছেন। গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরায়েলের এমন কোনো স্থান নেই যেখানে হিজবুল্লাহর আক্রমণের রেঞ্জের বাইরে। একই সাথে তিনি ইসরায়েলকে সহযোগিতার বিষয়ে সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছেন। পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হিসেবে দেওয়া রাহুল গান্ধীর বক্তব্যের পর আবার কথার লড়াই শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। রাহুল গান্ধী হিন্দুদের অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির আরও কয়েকজন নেতা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। অন্যদিকে কংগ্রেস বলছে, রাহুল বিজেপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। রাহুল গান্ধী তার দীর্ঘ বক্তব্যে ভারত রাষ্ট্র, সংবিধান ও বিরোধী দলীয় নেতাদের ওপর আক্রমণের কথা বলেন। অনেক নেতাকে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মাধ্যমে নিপীড়নের কথা তুলে ধরেন। পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী বিজেপি নেতাদের উদ্দেশ্য করে বলেছিলেন, নিজেদের হিন্দু দাবি করা লোকেরা 24 ঘন্টার ঘৃণা ও সহিংসতায় লিপ্ত। এরপর রাহুল বলেন, বিজেপি ও আরএসএস কখনোই হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, আমরাও হিন্দু। তার এই বক্তব্যকে হিন্দু বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেতারা। রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার ষড়যন্ত্র চলছে, একটি গুরুতর ষড়যন্ত্র পাকানো হচ্ছে। তবে রাহুল গান্ধীর বক্তব্যের সমর্থনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, রাহুল বিজেপি নেতাদের উদ্দেশ্য করে ওই কথা বলেছেন। এদিকে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে পদতলিত হয়ে অন্তত 116 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকজন। মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের হাথরস জেলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শিবের পূজা উপলক্ষে হাথরসের রতি ভানপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে লোকজন সেখান থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করলে পদতলিত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী। সরকার উৎখাতের একটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ ষড়যন্ত্রের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করেছে, অভ্যুত্থান আয়োজকেরা গত 30 জুন কিয়েভে বড় আকারে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিল।
ইউক্রেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণে নেওয়া ও ক্ষমতা থেকে সেনা ও রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা আড়াল করার জন্যই ওই দাঙ্গার পরিকল্পনা করা হয়েছিল। এ দাঙ্গা ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ষড়যন্ত্রের পেছনে রাশিয়ার কোনো হাত আছে কিনা তা স্পষ্ট নয়। তবে এসবিইউ বলছে তারা সন্দেহভাজন 4 জনকে শনাক্ত করেছে, যার মধ্যে 2 জন তাদের হেফাজতে রয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় বলছে, কথিত অভ্যুত্থানের চেষ্টায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি 2000 লোক জড়ো করা হয় এমন একটি বড় মিলনায়তন ভাড়া নিয়েছিলেন। এছাড়া তিনি সামরিক ও বেসামরিক কোম্পানিকে কর্মরত সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন, যাতে তারা পার্লামেন্ট দখলে নিতে পারেন। এসবিইউ জানিয়েছে, অপরাধ কার্যক্রম বাস্তবায়ন করতে মূল সংগঠক বেশ কয়েকজন সহযোগী নিয়োগ করেছিল। কিয়েভ, নিপ্রো ও অন্যান্য অঞ্চলের লোকজনকে এ কাজে যুক্ত করা হয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।